আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি ফাহমিদা সালাম। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি জানান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। বিস্তারিত নাজমুল হুদার রিপোর্টে। আমাদের অমোঘ শক্তি হচ্ছে স্বাধীন। অপেক্ষার প্রহর শেষ, অবশেষে ভোটের ট্রেনে উঠল দেশ। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। আগামী 12 ফেব্রুয়ারিকে ভোটের দিন ঠিক করা হয়। একই দিনে হবে গণভোটও। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। ঘোষিত তফসিল অনুযায়ী 19 ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বাছাই হবে 30 ডিসেম্বর হতে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার 20 জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা হবে 21 জানুয়ারি। নির্বাচনে প্রচারের জন্য সময় রাখা হয়েছে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। আগামী নির্বাচন জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিএসি বলেন, এটি গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন। প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। নির্বাচনে ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে প্রার্থী ও দলগুলোকে আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। বাছাই হবে। সহসায় নির্বাচন দেবেন অন্তর্বর্তী সরকার। জাতীয় নির্বাচন ও গণভোটে তফসিল ঘোষণার মধ্য দিয়ে এমন ন্যারেটিভ ভেঙে দিয়েছেন ডক্টর ইউনূস। এখন চ্যালেঞ্জ অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত ভোট গ্রহণ। তফসিল পরবর্তী প্রতিক্রিয়ায় এমনটি বলছেন রাজনীতি বিশ্লেষকরা। এজন্য সরকারকে শক্ত হাতে সবকিছু মোকাবেলার পরামর্শ দিয়েছেন তারা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী ট্রেনের হুইসেল গত 6 মাস ধরেই বাজাচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে প্রধান উপদেষ্টা নিজেও। তারপরও এই সরকার নির্বাচন দেবে না এমন ন্যারেটিভ দাঁড় করিয়ে বিভিন্ন মহল সরকারের সমালোচনায় ছিল মত্ত। অবশেষে প্রতিশ্রুতি অনুযায়ী তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করলো। এই যে নির্বাচন নিয়ে নানামাত্রিক যে ধরনের শঙ্কা এবং ন্যারেটিভ, এগুলোর কবর রচিত হলো আর কি। তফসিল ঘোষণা হয়ে গেল, এটির মধ্য দিয়ে এটি প্রমাণ হলো যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা প্রথম থেকেই বলছিলেন সেটি করছেন এখন। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে সেটি মোকাবেলায় সরকারকে দক্ষ হাতে সবকিছু পরিচালনা এবং নির্বাচন কমিশনের অবাধ ক্ষমতা দেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তারা। দুটো ঘটনা ঘটবে এখানে গণভোট হবে, এখানে জাতীয় নির্বাচন হবে। তো এটি একটি বড় কর্মযজ্ঞ। এটিকে কেন্দ্র করে অনেকেরই হয়তো অনেক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এই জায়গা থেকে আমরা চিন্তা করতে পারি এটা। আরেকটি হচ্ছে যে এটি সবসময়ই সংঘাতপূর্ণ হয়ে যেতে পারে। ফলে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার
আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের আর্মি, সবাইকে এই জায়গাটিতে তৎপর থাকতে হবে। নির্বাচনটা হবে এটা বলতে পারছি, কিন্তু কীরকম নির্বাচন হবে সেটা বলতে পারছি না। সেটা নির্ভর করবে অনেকগুলো বিষয়ের উপরে। নির্বাচন কমিশনের ভূমিকা, সরকারের রাজনৈতিক সদিচ্ছা। দীর্ঘ 16 বছর ধরে ভোট দিতে না পারা নাগরিকরা এবার সহিংসতামুক্ত পরিবেশ পেলে ভোট উৎসবে মেতে উঠবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। মানে সহিংসতা মুক্ত রাখতে পারেন তাহলে ভোটাররা এবার অনেক বেশি সংখ্যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে। আর যদি সহিংসতার আশঙ্কা দেখা দেয় বা সহিংসতা হয় তাহলে এটা ভোটের উপরে একটা প্রভাব পড়বে। এই নির্বাচনে জনগণ ভোটকে একটা ফেস্টিভ্যালের জায়গা থেকে দেখবে এবং প্রচুর মানুষজন ভোট দিতে আসবে, কারণ রাজনৈতিক যে চর্চা এটির একটি বড় মাধ্যম হচ্ছে ভোটে অংশগ্রহণ। তো এইবারে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সেই চর্চাটি করবেন। পতিত স্বৈরাচার ভোটের পরিবেশ বিঘ্ন ঘটাতে তৎপর থাকবে মন্তব্য করে সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হলে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কেআইবি মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তিনি এই শঙ্কার কথা জানান। নিজেদের দুঃখ কষ্ট ভুলে মানুষের চাওয়া পাওয়া হৃদয় দিয়ে অনুভব করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। রুদ্র রফিকের রিপোর্ট। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন জননেতা জনাব তারেক রহমান। রাষ্ট্র বিনির্মাণে দলের পরিকল্পনা নেতাকর্মীদের মাঝে তুলে ধরতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের কাজের পরিধি হচ্ছে দেশের 20 কোটি মানুষ। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের সমস্যার কথা না ভেবে জনগণের কথা ভাবতে হবে। আমি কিন্তু আপনাদের সামনে আজকে বলতে পারতাম যে আমার মা, আমাদের সকলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা, বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে। আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না। আমরা যদি সারাক্ষণ আমাদের নিজের কষ্টের কথা বলতে পারি তো জনগণ কার কাছে যাবে? জনগণ কার কাছে গিয়ে তার কষ্টের কথা বলবে? জনগণের প্রতিনিধিত্ব করতে হবে। জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কথা বিবেচনা করে ব্যক্তি স্বার্থ বিসর্জন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। কে কয়বার ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব, রাজনীতির ভাষায় বললাম, এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না। আপনাকে তো দেশ নিয়ে পরিকল্পনা করতে হবে। আগামী নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় বলেও সতর্ক করেন তিনি। যত সহজ ভাবছে অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সামনে এই দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র। সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ গড়তে যেভাবে কষ্ট করতে হয় সেভাবে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে। রুদ্র রফিক, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সত্যিকার অর্থে নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশকে পিছনে টেনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রকে নির্বাচনের মধ্য দিয়ে রুখে দেওয়া হবে। ধর্মকে ব্যবহার করে আরেকটি ফ্যাসিজম জাতি ঘাড়ে চেপে বসার চেষ্টা করছে বলে শঙ্কা জানান তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সিদ্ধান্ত নেবে জনগণ। রুদ্র রফিকের আরেকটি রিপোর্ট। আমি যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা। রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপির সপ্তাহব্যাপী দেশ গড়ার কর্মসূচির ৫ম দিনে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। প্যানেল আলোচক বৃন্দ। এ সময় বেগম রোকেয়াকে কাফের মুরতাদ বলার নিন্দা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে কালো শক্তির উত্থান নিয়ে সংশয় রয়েছে। কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। না হলে এই ধরনের এক মহিলা, তাকে ফিজিক্সের একজন শিক্ষক বলছেন কাফের মুরতাদ। আমি তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে পেছনে টেনে নেওয়া শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আর একটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।
এবারের নির্বাচন নিরপেক্ষ হবে জানিয়ে দলটির মহাসচিব আরও জানান, নির্বাচনের মধ্য দিয়ে দেশ গড়ার সুযোগ এসেছে। এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। তো সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। আমাদের নেতা খুব শীঘ্রই আমাদের মাঝে আসবেন। যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বন্ধুগণ। অন্যদিকে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী নির্বাচনে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক আমরা যাতে করতে পারবো কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। তফসিল ঘোষণার যে ভাষণ জাতির উদ্দেশ্যে, এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসবমুখর একটি নির্বাচনে পরিণত করবেন। তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি দাওয়া কিংবা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। শফিকুল আলম বলেন, একটি ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুরো দেশ। আরও জানাচ্ছেন শাকিলা করিম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক দাবি নিয়ে রাজধানীতে আন্দোলনে নামে বিভিন্ন মহল। এতে তীব্র যানজটের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় রাজনৈতিক দল ও প্রার্থীদের মিছিল ও সমাবেশ বেড়ে যাবে বহুগুণে। এ অবস্থায় রাজপথে জনদুর্ভোগ কমাতে নির্বাচনী কার্যক্রমের বাইরে অন্য কিছু চাইছে সরকার। যে কোনো বেআইনি, যে কোনো আনলফুল ইলিগাল আন্দোলন এটা কঠোর হস্তে দমন করা হবে। গত 16 মাসে 2000টা আন্দোলন হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একটা ডিসিশন ছিল যে এগুলোকে পিসফুলি এই প্রোটেস্টগুলোকে মোকাবেলা করা। 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও নতুন কেউ যোগ হবে না বলে জানান প্রেস সচিব। আমরা আজকে ক্যাবিনেট অলসো ডিসিশন নিয়েছে। তবে অনলাইন ও এআই ভিত্তিক জালিয়াতি ঠেকাতে নতুন আইন করার কথাও ভাবছে সরকার। বড় জালিয়াত চক্র অনেক মানুষকে ঠকাচ্ছেন, ঠকিয়ে দেখা যাচ্ছে তারা ভিসাও জালিয়াতি করছেন। তো এটার ফলে যেটা হচ্ছে যে অনেক দেশে আমাদের নাগরিকরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে। তো এইটাকে জালিয়াতকে কিভাবে, জালিয়াত চক্রকে বা জালিয়াতকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যে যাতে এটার উপরে একটা সেপারেট ল করা হয়। প্রেস সচিব জানান, রমজানকে সামনে রেখে খেজুরের ওপর 15% ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে মেট্রো রেলের ক্ষেত্রে আরোপিত ট্যাক্সও প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শহীদ 36 পরিবারকে 20 লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের রায়ের বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই। এসব রায় ইসির ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে মন্তব্য করেন তিনি। ইসি সচিব বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের জন্য যা প্রয়োজন তাই করবে কমিশন। এ সময় আগামী 21 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন বলেও জানান তিনি।
আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সে পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব, যাতে কেউ অন্ততপক্ষে কোনো অভিযোগ না করতে পারে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন খালেদা জিয়া। বুধবার রাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল গেটে খালেদা জিয়া চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া CCUতে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে আয়েশা। মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে এর পেছনে কোনো সিন্ডিকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সংস্থাটি। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। মোহাম্মদপুরে নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যার 3 দিনের মধ্যেই ঝালকাঠির নলসিটি থেকে গ্রেপ্তার করা হয় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে। চলতি বছরের জুলাই মাসে 8,000 টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নম্বরের সূত্র ধরে সাভার, বরিশাল ও সবশেষ ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে। পুলিশ বলছে, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে 2,000 টাকা চুরি করে। সে নিয়ে তাকে পুলিশে দিতে চেয়েছিল নিহত গৃহকর্তা লায়লা আফরোজ। চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধানে আয়েশা বলে, কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে 2,000 টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খুনের পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও 2 লাখ টাকা চুরি করেছিল আয়েশা। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়। গৃহকর্মী রাখার আগে তার পরিচয় নিশ্চিত সহ যাবতীয় তথ্য যাচাই করে কাজে নিয়োগ দেওয়ার আহ্বান ডিএমপির। গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। এখনও উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে। উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে 3টি এক্সকেভেটর দিয়ে গর্তের চারপাশে আনুমানিক 52 ফুট খোঁড়া হয়েছে। মূল গর্তে পৌঁছতে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ। রাজশাহী থেকে মুস্তাফিজ রকি ও আমির ফয়সালে পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বুধবার দুপুর 1টার দিকে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপের জন্য খনন করা একটি গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। শিশুটির মা রুমা খাতুন জানান, 2 ছেলেকে কোলে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি। সাজিদকে মাটিতে নামালে তার চোখ ফাঁকি দিয়ে গর্তে পড়ে যায় সে। বাচ্চা আমার কোলে থেকে নেমে গেছে, আমি আগে আগে হেঁটে যাচ্ছি, পিছন পিছন আমার বাচ্চা হেঁটে যাচ্ছে। আমিও গর্ত খেয়াল করি না, আমি গর্ত পার হয়ে চলে গেছি। আমার বাচ্চা গর্তের ভিতর লড়াইয়া করা আছে, খেয়াল করেনি, পাও দিছে আর নেমে গেছে। পরে আম্মু আম্মু করে ডাকিচ্ছি, আমি পিছন ঘুরে দেখিচ্ছি আমার আম্মু আম্মু ডাকা শুনতে পাচ্ছি, কিন্তু ছাওয়াল দেখতে পাচ্ছি না। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। মূল গর্তের পাশ থেকে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা। গর্তের ভিতরে আমরা 6 ইঞ্চি বিশিষ্ট একটা 30 ফিট পাইপ আমরা সেখানে ঢুকেছি, কিন্তু পাইপটা 30 ফিট যাওয়ার পরে আর পাইপটা যায়নি। তো আমরা এখানে ধারণা করতেছি হয়তো বা বাচ্চাটা সেখানে আটকেও থাকতে পারে। সার্চ ভিশন ক্যামেরা আমাদেরকে কি রেজাল্ট দেয় সেই মোতাবেক আমরা পরবর্তী পদক্ষেপ নেব। সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসুক সাজিদ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। উদ্ধার কাজ চালাচ্ছে, তো আমরা আশা করি যে বাচ্চাটাকে তার মার কোলে ফিরিয়ে দিতে পারবে উদ্ধারকারী ইয়ারা। আল্লাহ দেখ জানে ছাওয়াল ভালো থাক, সুস্থ থাক, জানে বাঁচা থাকুক, মা বাপের বুক ভরে থাকুক। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চালানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আব্দুল হামিদ, RTV।
অধ্যাদেশ জারির 11 দিনের মাথায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সুপ্রিম কোর্ট সচিবালয়। এর মধ্য দিয়ে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখতে আগামীর নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান। বিকেলে সুপ্রিম কোর্ট সচিবালয়ে ফলক উন্মোচনে তারা এসব কথা বলেন। জাহিদ রহমানের রিপোর্ট। 20 নভেম্বর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। 30 নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চত্বরে এই পৃথক সচিবালয় ভবনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। প্রধান বিচারপতি বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই পৃথক সচিবালয় করা সম্ভব হয়েছে। আমাদের সাংবিধানিক ক্ষমতা বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সব কিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন। আজকে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটা ঐতিহাসিক দিন। অধস্তন আদালত যে আছে, ট্রায়াল কোর্ট আছে, সেগুলির উপর যে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা ছিল, এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। জাহিদ রহমান, RTV, ঢাকা। তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে 12:30টার দিকে তা প্রত্যাহার করে নেয় আন্দোলনকর্মীরা। এ সময় মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ছাত্রাবাস সহ একাধিক দাবি জানায় তারা। নিহত সাকিবুল হাসান কলেজটির দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বুধবার দুপুরে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রানার মৃত্যু হয়। হলে একজন মাদক সেবন করতেছিল, তখন সাকিব এটা নিয়ে প্রতিবাদ করায় আমাদের তেজগাঁও কলেজের প্রেসিডেন্ট তরুণ সিলিম তার দলবল নিয়ে সাকিব প্রতিবাদ করায় সাকিবকে হত্যা করে। আমরা ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি বিচার চাই, তাদের ফাঁসি চাই। পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় বহাল রেখে বাকি অংশ সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে আদালতকে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সকালে পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানিতে আদালতকে এমনটা জানায় রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি পরবর্তী শুনানির দিন 26 সালের 5 মার্চ ধার্য করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনীর আইন জাতীয় সংসদে পাশ হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়েরের পর সংশোধনী বাতিল করেন আদালত। এটা হচ্ছে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এটার উদ্দেশ্য হলো যে 15 অ্যামেন্ডমেন্ট 13 অ্যামেন্ডমেন্টের ফুল জাজমেন্ট আসার আগেই বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে। আসন্ন বিপিএল এ খেলা চলাকালীন খেলোয়াড় ও অফিসিয়ালরা মুঠোফোন সহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবে না। বৃহস্পতিবার বিসিবির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল। বিপিএল এ ফিক্সিং রুখতেই এই নিয়ম করা হয়েছে বলে জানান তিনি। খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল ও কোচ কেউই খেলা চলাকালীন কোনো স্মার্ট ওয়াচ কিছুই ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র মিডিয়া ম্যানেজার ও টিম ম্যানেজার জরুরি প্রয়োজনে ফোন ব্যবহার করতে পারবে। দেশে ফিরল যুব হকি বিশ্বকাপের
চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ হকি দল বৃহস্পতিবার বিকেল 5:14 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আমিরুল হুজাইফাদের বহনকারী বিমান। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয় হকি ফেডারেশন। আসরের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম জানান, দলের লক্ষ্য ছিল আরও ভালো অবস্থানে থাকার। যদিও অর্জন নিয়ে সন্তুষ্ট তিনি, দেশের হকিকে এগিয়ে নিতে সঠিকভাবে লীগ আয়োজনের দাবি তার। এদিকে দলের পারফরমেন্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কোচ সিগফ্রেড আইকম্যানও। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।